আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন পার হয়ে অবশেষে যুদ্ধবিরতির দ্বার প্রান্তে পৌঁছেছে গাজা উপত্যকা। রোববার স্থানীয় সময়ে সকাল ৮:৩০টায়, বাংলাদেশ সময় বেলা ১২:৩০টায় যুদ্ধবিরতি শুরু হবার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। আগের দিন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে এই সময়সীমা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, চুক্তির পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয়ের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি রোববার স্থানীয় সময় সকাল ৮:৩০ শুরু হবে। গাজাবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, সতর্ক থাকুন, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন এবং কেবল সরকারি সূত্র থেকে পাওয়া নির্দেশনার অপেক্ষা করুন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার অপেক্ষায় আছেন তারা, দ্রুত ফিরতে চান নিজের ভিটায়। অনেক বাসিন্দা বলেছেন, যদিও বাড়িঘর কিছুই অবশিষ্ট নেই ইসরায়েলি হামলায়, তবুও তারা ভিটায় ফিরতে মুখিয়ে আছেন, সুযোগ পাওয়া মাত্র চলে যাবেন সেখানে। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা হবার পর থেকেই গাজায় আনন্দ প্রকাশ করছেন নাগরিকরা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেঁচে থাকা ও হার না মানার জন্য এই আনন্দ। তবে পাশাপাশি স্বজন হারানোর বেদনাও রয়েছে। ৪৭,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবারের ইসরায়েলি আগ্রাসনে। তবুও গাজার প্রতিরোধ যোদ্ধারা আত্মসমর্পণ করেনি, ইসরায়েলও পারেনি যুদ্ধ করে বন্দীদের মুক্ত করতে। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে চুক্তিতে আসতে। মূলত ইসরায়েলের এই নতি শিকারকেই নিজেদের বিজয় হিসেবে দেখছে গাজাবাসী। এদিকে যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট বন্দি বিনিময় চুক্তি নিয়ে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে কয়েকটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যে কোনো নারী বা শিশু বন্দীকে মুক্তি দিলে প্রতি বন্দির বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে নারী ও শিশুরাও থাকবে। একইভাবে ৫০ বছর বা তার বেশি বয়সী কিংবা অসুস্থ বন্দীদের ক্ষেত্রে প্রতি বন্দির বদলে ৩০ জন বয়স্ক বা অসুস্থ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। এছাড়া একজন নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী এবং ১৫ বছরের কম সাজা বাকি থাকা আরও ২০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। চুক্তির প্রথম ধাপে ২০১১ সালের বিনিময় চুক্তিতে মুক্তি পাওয়া কিন্তু পরবর্তীতে ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক পুনরায় গ্রেফতার হওয়া ৪৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তাছাড়া এই চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের আগের অভিযোগে পুনরায় গ্রেফতার করা যাবে না, তাদের বাকি সাজা ভোগ করতে হবে না এবং মুক্তির শর্ত হিসেবে কোনো নথিতে স্বাক্ষর করতে হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন। যুদ্ধবিরতি সাময়িক এবং অভিযান এখনও শেষ হয়নি জানিয়ে নেতানিয়াহু বলেন, আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে। এটা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই সমর্থন করবেন। আমরা যদি আবার হামলা শুরু করি তা হবে আরও জোরালো। আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাস বর্তমানে সম্পূর্ণ নিঃসঙ্গ। ১৫ মাস যুদ্ধের পর ইসরায়েল ও হামাস গত বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রথম ধাপের যুদ্ধবিরতি ৪২ দিনের। গাজার স্থানীয় সময় রোববার সকাল ৮:৩০ থেকে যুদ্ধবিরতি কার্যকর হবার ব্যাপারে সম্মত হয়েছে সব পক্ষ। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১,৮৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিশর গতকাল এই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপে ১৬তম দিনে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবার কথা রয়েছে। এই ধাপে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দেওয়া হবে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির শর্তগুলো এখনও স্পষ্ট নয়, তবে এই ধাপে অন্য সব জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে আরও ফিলিস্তিনিকে কারাগার ও বন্দিশালা থেকে ছেড়ে দেবে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভে নারী অধিকার, জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা রয়েছেন। প্রতিবাদকারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির এই নবনির্বাচিত প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। বিক্ষোভকারীদের অনেকে গোলাপি টুপি পরেছেন। 2017 সালে প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় এই রঙের টুপি পরে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছিলেন। স্থানীয় সময় শনিবার সকালে প্রতিবাদকারীরা যখন হোয়াইট হাউস ও ন্যাশনাল মলের পাশ দিয়ে লিঙ্কন মেমোরিয়ালের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করেই তারা বিক্ষোভ করেন। ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ। 2017 সালে ট্রাম্পের অভিষেকের যেই প্রতিবাদ হয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল উইমেন মার্চ। তখন থেকে প্রতি বছর বিভিন্ন অধিকার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। তবে এবার 2017 সালের তুলনায় প্রতিবাদকারীর সংখ্যা কম। ট্রাম্পের কাছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হেরে যাওয়ার পর দেশটির নারী অধিকার আন্দোলন বিভক্ত হয়ে পড়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এবার 2017 সালের তুলনায় প্রতিবাদকারীর সংখ্যা কম। ট্রাম্পের কাছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হেরে যাবার পর দেশটির নারী অধিকার আন্দোলন বিভক্ত হয়ে পড়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকেরা পূর্বাভাস করেছেন এবারের প্রতিবাদে প্রায় 50,000 মানুষ অংশ নিতে পারেন। তবে স্থানীয় পুলিশের ধারণা প্রতিবাদকারীর সংখ্যা 25,000-এর মতো হতে পারে। ট্রাম্প বিরোধীরা ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন এলাকায় প্রতিবাদের পাশাপাশি সোমবারের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে দেশ জুড়ে 3 শতাধিক মিছিলের পরিকল্পনা করেছেন। নাগরিক অধিকার, পরিবেশ অধিকার ও প্রজনন অধিকার গোষ্ঠীগুলো এসব মিছিলের নেতৃত্ব দিচ্ছে। এদিকে অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের খবরে বলা হয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো বিমান বাহিনীর একটি বিমানে ফ্লোরিডার পামরা বিচের রিসোর্ট থেকে রাজধানীতে পৌঁছেছেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে আছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জেরেড কুশনার। দক্ষিণ ইসরায়েলের এইলাত বন্দরের 2টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপের যোদ্ধারা। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, জুলফিকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা দুটি চালানো হয়। ভিডিও বার্তায় ইয়াহিয়া সারি বলেন, গাজার সমর্থনে এই হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে ইসরায়েল কোনো ধরনের উস্কানি দিলে বা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তাদের এই আক্রমণ আবার শুরু হবে। 2টি মিসাইল সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দখলদারদের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম দুটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দখলদারদের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল দুটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরু হবার পর থেকেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গাজার পক্ষে ইসরায়েল ও তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়ে আসছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার আগের দিন তারা এই 2টি ব্যালিস্টিক মিসাইল হামলা করল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল সামরিক স্থাপনায় আঘাত হানার আগেই ভূপাতিত করেছে। হামলায় কোনো হতাহত ঘটনা ঘটেনি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রথম হামলাটি হয় শনিবার সকালে। এ সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং লাখো লাখো মানুষ বম শেল্টারে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করে। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় হামলাটি হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণা হবার পরেও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার সন্ধ্যা পর্যন্ত আগের 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 23 জন, আর এতে নিহতের সংখ্যা বেড়ে 47,000-এ পৌঁছেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 46,899 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় 1,10,725 জন আহত হয়েছেন। এবার ভূগর্ভস্থ নৌ মিসাইল ঘাটের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘাটের ভিডিও দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের মাত্র 2 দিন আগে এই ঘাঁটি উন্মোচন করল ইরান। ট্রাম্প বরাবরই ইরানের বিষয়ে কঠোর মানসিকতা দেখিয়ে এসেছে।
রেডিও তেহরানের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের দক্ষিণ সমুদ্র সীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার উন্মোচন করেছে। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামে এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি শনিবার এই স্থাপনা উন্মোচন করেন। নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে আইআরজিসি প্রধান বলেন, এই স্থাপনাটি টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনের সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে। তিনি বলেন, ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। মেজর জেনারেল সালামি আরও বলেন, আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের সমুদ্র সীমায় টহল দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আইআরজিসি সবসময় যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে চলেছে। এদিকে ইরানের সর্বোচ্চ আদালতের 2 সিনিয়র বিচারপতিকে শনিবার তেহরানে গুলি করে হত্যা করা হয়েছে। তারা গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা নিয়ে কাজ করছিলেন। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, আদালতের ভেতরে প্রবেশ করে বিচারপতিদের দিকে গুলি ছোড়ে এক ব্যক্তি। এক বিচারপতির দেহরক্ষীও ওই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী ব্যক্তি পরে আত্মহত্যা করে। নিহত বিচারপতিদের পরিচয় প্রকাশ করে বিচার বিভাগ জানিয়েছে, তারা ছিলেন মধ্যম পর্যায়ের শিয়া মুসলিম ধর্ম বিশেষজ্ঞ মোহাম্মদ মোঘি ও আল রাজিনি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।